আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। গাজায় গত ৭ মাস ধরে যে ভয়াবহ যুদ্ধ চলছে তার এক ধরনের পরোক্ষ সুফল ইরানের নেতারা পেয়েছেন। গাজায় ইসরায়েলের নিক্ষেপ করা প্রতিটি মিসাইল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্ত্রবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্রের ভেটো আর আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে যুদ্ধবিরোধী বিক্ষোভকারীর গ্রেফতারের ঘটনায় ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে ইরান যেই বয়ান তুলে ধরেছে, এই সব ঘটনায় মুসলিম বিশ্বে সেই বয়ানের গ্রহণযোগ্যতা বেড়েছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ইরানের বর্তমান ক্ষমতাসীনরা যে পররাষ্ট্রনীতি গ্রহণ করেছেন তার অন্যতম ভিত্তি হল আমেরিকার বিরোধিতা। মার্কিন আধিপত্যের বিশ্ব ব্যবস্থার অধীনে যে অন্যায় চলছে এবং এই ব্যবস্থার অধীনে অন্যান্য দেশের উপর যে দমনপীড়ন চলছে তাকে প্রত্যাখ্যান করা ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য। আন্তর্জাতিক তীব্র সমালোচনার মুখেও ওয়াশিংটন যেভাবে গাজায় ইসরায়েলের যুদ্ধকে সমর্থন দিয়ে যাচ্ছে, তাতে ইরানের এই মার্কিন বিরোধী বয়ান আরও জোরালো হয়েছে। যুক্তরাষ্ট্র যদিও মাঝে মাঝে লোক দেখানো পিছু হটছে এবং বলছে ইসরায়েলের যুদ্ধ কৌশলের মধ্যে মানবিক বিবেচনাবোধ থাকা উচিত, কিন্তু তাদের এই কথা মানুষ গ্রহণ করেনি। তাদের ভাবমূর্তির যে ক্ষতি হওয়ার ছিল তা হয়ে গেছে। সারা বিশ্বের বহু মানুষ, বিশেষ করে মুসলিম দেশগুলো, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের এই বিলম্বিত সতর্ক বার্তাকে মোটেও সত্যিকারের মনে করে না। এইসব বাস্তবতার কারণেই তেহরান আমেরিকা বিরোধী বয়ান মুসলিম বিশ্বের জনগণের একটা বড় অংশের মধ্যে সত্যিকারের নাড়া দিয়েছে। অক্টোবর মাসের শেষের দিকে একটি আঞ্চলিক জরিপ চালানো হয়। জরিপে দেখা গেছে মাত্র ৭% মানুষ বলছে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা ইতিবাচক। অন্যদিকে ইরানের ভূমিকাকে ইতিবাচক বলে মত দিয়েছে ৪০% মানুষ। আরব বিশ্বে জরিপকারী প্রতিষ্ঠান আরাব ব্যারোমিটারের সার্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে। ডিসেম্বরে তারা জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গ্রহণযোগ্যতার মাত্রা সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকেও ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যে ইরানের এই ইমেজ বৃদ্ধির বিষয়টি উদ্বেগ নিয়ে লক্ষ্য করছে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক অভিজাত শ্রেণী। ইসরায়েলের ওপর হামলা করে ইরান আসলে কি অর্জন করতে চেয়েছে? এই হামলা ইরানের ইমেজকে আরও বাড়িয়ে দিয়েছে, কারণ গাজা যুদ্ধের কারণে সারা মুসলিম বিশ্বেই ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জন্মেছে। কিন্তু ইরানই একমাত্র দেশ যারা ইসরায়েলের ওপর সরাসরি হামলার হিম্মত দেখিয়েছে। ১৩ এপ্রিল ইরান ইসরায়েলে মিসাইল আর ড্রোনের সমন্বয়ে যে হামলা চালিয়েছে, সেখানে দুটো প্রধান উদ্দেশ্য ছিল তেহরানের। ইসরায়েলি হামলার মধ্য দিয়ে ইরান মধ্যপ্রাচ্যে যে প্রতিরোধ অক্ষ সক্রিয় রয়েছে তাদের স্বঘোষিত নেতা হিসেবে নিজের ইমেজকে পোক্ত করার চেষ্টা করেছে ইরানের নেতারা। এই প্রতিরোধ অক্ষের মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাক ও সিরিয়ার আরও বেশ কিছু মিলিশিয়া গোষ্ঠী। ইরানের যে প্রতিরক্ষা মডেল, সেই মডেলের কার্যকারিতা প্রমাণ করাও তেহরানের আরেকটি উদ্দেশ্য ছিল। ইরানের এই প্রতিরোধ মডেলের দুটি দিক রয়েছে। একদিকে রয়েছে প্রক্সি শক্তিগুলোর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি, অন্যদিকে রয়েছে তাদের ক্রমবর্ধমান মিসাইল আর ড্রোন প্রযুক্তির প্রদর্শনী। দামেস্কে ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলের হামলার ২ সপ্তাহ পর তেহরান পাল্টা হামলা চালায়। সেই হামলা প্রক্সি শক্তিগুলোর মাধ্যমে করলে এই প্রভাব ততটা জোরালো হতো না। ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ানোর জন্য ইরানের কোনো ইচ্ছা বা প্রস্তুতি ছিল না, কিন্তু তারা যদি কূটনৈতিক মিশনে হামলার জবাব না দিত তাহলে অন্যদের চোখে দুর্বল প্রমাণিত হতো ইরান। মিত্র দেশ ও প্রক্সি গোষ্ঠীগুলোর কাছেও ইরানের ভাবমূর্তি কমে যেত।
কিন্তু ইরানের নেতারা হামলার ক্ষয়ক্ষতি কমাতে চেয়েছিল এবং পরিস্থিতির অবনতির ঝুঁকি যতটা পারা যায় কমিয়ে আনতে চেয়েছিল। তাই হামলার আগেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলকে তারা সতর্ক করেছিল। এভাবে ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে না জড়িয়েও নিজেদের ভাবমূর্তি ঠিকই রক্ষা করেছে ইরান। ইরানের দ্বিতীয় উদ্দেশ্য ছিল বিশ্বের সামনে একটা পরিষ্কার বার্তা দেয়া। বিশ্বকে তারা দেখাতে চেয়েছে তারা এমন ড্রোন ও মিসাইল প্রযুক্তি অর্জন করেছে যা দিয়ে চাইলেই তারা ইসরায়েলে হামলা চালাতে পারে। এক দশকের বেশি সময় ধরে ইরান বাৎসরিক সামরিক কুচকাওয়াজের সময় নিজেদের মিসাইল প্রযুক্তির প্রদর্শনী করেছে। ইরানের ওপর হুমকি আসলে ইসরায়েলের বিরুদ্ধে হামলার সক্ষমতা যে তাদের আছে সেটাই তারা এসব কুচকাওয়াজের মাধ্যমে দেখাতে চেয়েছে। ইসরায়েলের হামলায় ৩ শতাধিক ড্রোন ও মিসাইল ব্যবহার করে ইরান। এটা সত্য, হামলায় ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি, কিন্তু বিশ্বের সামনে এটা প্রমাণিত হয়ে গেছে ইসরায়েলের যন্ত্রণা বাড়িয়ে দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে। ইসরায়েল ইরানে যে পাল্টা হামলা করেছে তা ছিল খুবই সীমিত। এতে বোঝা গেছে যুদ্ধ আপাতত এড়ানো গেছে, প্রতিবেশী দেশগুলোর জন্য যা স্বস্তি নিয়ে এসেছে। কিন্তু এই হামলার যে দীর্ঘমেয়াদী সুফল তা ইরানের পক্ষেই গেছে। ইরানের এই শক্তি প্রদর্শনের কারণে মুসলিম বিশ্বসহ আরও অনেকের কাছে বেড়ে গেছে ইরানের মার্কিন বিরোধী পররাষ্ট্রনীতির গ্রহণযোগ্যতা। হামলার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি 23শে এপ্রিল সফর করেন পাকিস্তান। ইসলামাবাদে তাকে একজন সেলিব্রিটির মতো বরণ করা হয়, যা অনেকের চোখ এড়িয়ে যায়নি। কারণ চলতি বছরের শুরুর দিকেও সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে ইরান ও পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালিয়েছিল। সেই টানাপোড়েন ভুলে দুই দেশ এখন সম্মত হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে 10 বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যেতে। এখন যে বাণিজ্যের পরিমাণ তার তুলনায় এটা 5 গুণ বেশি। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে দুই দেশ যৌথ বিবৃতিও দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল প্রতিবেশী দেশগুলোতে বিদেশি কূটনৈতিক মিশনে অবৈধভাবে হামলা চালিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইও ইরানকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন চীন ইরানের দেয়া বিবৃতির বিষয়টি বিবেচনায় নিয়েছে। ইরান তাদের বার্তায় বলেছে তাদের দূতাবাসের উপর ইসরায়েল যে হামলা করেছে তার বিরুদ্ধে আত্মরক্ষার জন্যই তারা সংযতভাবে ইসরায়েলের উপর হামলা করেছে। ইরানের এই বলিষ্ঠ ভাবমূর্তি এই অঞ্চলের উপর বড় ধরনের প্রভাব ফেলবে। ইরানের কর্তৃপক্ষ মনে করে গত 7 মাস ধরে যে যুদ্ধ চলছে সেখানে ইরানের বিরুদ্ধেও প্রতিশোধ নেওয়া হচ্ছে। এর অর্থ হল তেহরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী বয়ান আগের মতো আগামীতেও জোরালো থাকবে। ইরানের যেই ড্রোন ও মিসাইল গবেষণা ও উন্নয়ন কর্মসূচি এই ঘটনার পর আবারও গতি পাবে। প্রক্সি নেটওয়ার্ক ও মিত্রদের জন্য ইরানের যে সমর্থন সেটিও যথারীতি সুদৃঢ় থাকবে, কারণ এই প্রক্সি শক্তিগুলোর মাধ্যমে সীমান্ত পেরিয়ে দূর দূরান্ত পর্যন্ত নিজেদের ক্ষমতা এবং প্রতিরোধ সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটান ইরানের নেতারা। এগুলোর কোনোটাকেই ভালো চোখে দেখে না ইরানের প্রতিবেশী দেশগুলো। ইরানের আদর্শ তাড়িত যে ইসলামী শাসক শ্রেণী তারা আঞ্চলিক উদ্যোগগুলোকে খুব একটা বিবেচনায় নেবে না। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরেনের মতো যে দেশগুলো এরই মধ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। সৌদি আরবের মতো যারা সেই পথে হাঁটার চেষ্টা করছে তাদের উদ্বেগের বিষয়গুলো বিবেচনার কথা ভাববে না তেহরান। এছাড়া বহু আরব নেতা নিজেদের দেশের জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, কারণ গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন দেওয়ার ব্যাপারে এই নেতারা কোনো কার্যকর ভূমিকা দেখাতে পারেননি। 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানের পর থেকে যেসব ঘটনা একের পর এক ঘটে চলেছে সেগুলো ইরানের নেতাদের পরিকল্পনার কারণে হচ্ছে না। বাস্তবতা হলো হামাসের এই অভিযানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো যতটা হতভম্ব হয়ে গেছে ইরানও ততটাই বিস্মিত হয়েছে। কিন্তু এরপর যেসব ঘটনা ঘটেছে তার এক ধরনের সুফল ইরানের পক্ষেই গেছে।
ইরানের যে নীতি আর মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে তাদের যে বয়ান তা আরও জোরালো করেছে খোদ যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের নানা কর্মকাণ্ডে। ইরানের এই বয়ান যেভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে তা সত্যিকার অর্থে তেহরানের কর্তৃপক্ষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।